মানুষের জীবনে সুখ আর দুঃখ যেন একই সুতোয় গাঁথা দুটো মুক্ত। কখনো হাসি এসে মন ভরিয়ে দেয়, আবার কখনো অজান্তেই চোখ ভিজে ওঠে জলে। মানুষের জীবনেও ঠিক এমনই। হাসি, কান্না, আশা আর ভাঙা স্বপ্নের মিশেলে তৈরি হয় এক নতুন পথ চলা। আজকের গল্পটাও তেমনই একটি গল্প, যেখানে আছে ভালোবাসা, আছে হারানোর ব্যথা, আবার আছে নতুন করে বাঁচার সাহস। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। আজকের নিবেদন বিশিষ্ট লেখিকা শ্রীমতী পূর্ণশশী দেবীর রচিত ছোট গল্প আভা। আভি, এই আভি, বলি এখনো কি তোর ঘুম ভাঙবে না? আভাময়ী তখন সাংসারিক কার্যে একটু অবকাশ পাইয়া নিজের ঘরে দরজা ভেজাইয়া দিয়া বইখানি পড়িবার জন্য সবে মাত্র হাতে নিয়াছে। এমন সময় তাহার বিমাতা ঠাকুরনী মধ্যাহ্নিক সুদীর্ঘ নিদ্রা হইতে জাগরিত হইয়া বকিতে বকিতে আভার ঘরে প্রবেশ করিলেন। বিমাতার মধুর কণ্ঠস্বর শ্রুতিগোচর হইবার মাত্রই আভা তাড়াতাড়ি বইখানি লুকাইয়া রাখিতে গেল। কিন্তু তাহার দুর্ভাগ্য, তাহার হাত হইতে বইখানি মেঝেতে পড়িয়া গেল। এই দেখিয়া বিমাতা তো রাগিয়াই আগুন। তিনি স্বকীয় স্বাভাবিক কর্কট কণ্ঠস্বর আরও কর্কশ করিয়া সক্রোধে কহিলেন, মোলো যা, পোড়ামুখীর বলছে আবার বিবি হইতে স্বাদ হইয়াছে। আমি সারাদিন খেটে খেটে মুখে রক্ত উঠে মরবো, আর উনি বসে বসে কেবল লেখাপড়া করবেন। কি আদব রে! লেখাপড়া করে মেয়ে যে আমার রোজগার করে এনে দেবেন। ওর বলছি, ঘরে কাজকর্ম দেখগে। বিমাতার নিকট অনর্থক তিরস্কৃত হইয়া বালিকা আভা নত মুখে ভয়ে ভয়ে বলিল, এখনো তো ঢের বেলা আছে মা, আর এ সময় তো কোনো কাজও ছিল না, তাই একটুখানি বসেছিলাম। তোমার আর কি কাজ আছে বলো মা, মরতে তো আমি একাই আছি। খোকা যে সেই অবধি কাঁদছে, তাকে তো একটু দুধ খাইয়ে উপকার করবার মমতাটুকু নেই কারোর। ওরও যেমন বুদ্ধি, আমাকে জ্বালাবার জন্য একটা বুড়ো ধাড়ি মেয়ে ঘরে পুষে রেখেছে। আর যে চমৎকারের মেয়ে তা নেবেই বা কে? এই আপদ বিদায় হলে যে বাঁচি। রাগে ফুলিতে ফুলিতে গৃহিণী চলিয়া গেলেন। আভা গোপনে 2 বিন্দু অশ্রু মুছিয়া খোকাকে দুধ খাওয়াইতে গেল। গিয়া দেখিল খোকা তখনও ঘুমাইতেছে। আভা যখন 8 বছরের বালিকা, তখন তাহার মাতা স্বর্গারোহণ করেন। আভার পিতা রমানাথ চট্টোপাধ্যায় স্ত্রী বিয়োগের কিছু দিবস পরেই পুনরায় বিবাহ করিয়াছিলেন। নতুন বিবাহের পর কিছুদিন অবধি আভা পিতার নিকট আদর স্নেহ পাইয়াছিল, কিন্তু রমানাথ বাবুর নতুন গৃহিণীর গুণে ক্রমে ক্রমে পিতার প্রতি যে স্নেহটুকু সে আশা করিত, সেটুকু হ্রাস পাইতে লাগিল। মাতৃহীনা বালিকা তাহার প্রতি পিতৃস্নেহের অভাব বুঝিতে পারিয়া পৃথিবী অন্ধকার দেখিল। বিমাতার তাড়নায় সরলা কোমল প্রকৃতির বালিকার হাস্যোজ্জ্বল মুখখানি দিন দিন বিষাদ ছায়ায় মলিন হইতে লাগিল। আভা ক্রমেই বড় হইয়া উঠিল। রমানাথবাবু কন্যার বিবাহ দিবার জন্য বড় ব্যস্ত হইলেন, কিন্তু তাহার অবস্থা তেমন ভালো নয়। সেজন্য এই পর্যন্ত বহুবিধ সম্বন্ধ আসিলেও একটিও সুপাত্র পাওয়া গেল না। এ কারণেও আভাকে বিমাতার নিকট সর্বদাই গঞ্জনা ভোগ করিতে হইত, যেন সব কিছু তাহারই অপরাধ। বিমাতার কঠোর আচরণে আভা ব্যথিত হৃদয়ে প্রত্যহ রাত্রে স্বর্গীয়া জননীর স্নেহময়ী মূর্তিখানি মনে করিয়া অশ্রুধারায় নিষিক্ত হইত। আজও রাত্রে আভা শয়ন করিয়া মায়ের কথা মনে করিয়া কাঁদতেছিল। আকুল হৃদয়ে কাঁদিয়া কাঁদিয়া অনেক রাত্রে আভা ঘুমাইয়া পড়িল। ঘুমের ঘোরে আভা স্বপ্ন দেখিল, যেন আকাশে একটি বড় নক্ষত্র উঠিয়াছে। তত বড় তেমন উজ্জ্বল নক্ষত্র আভা আর কোনো দিনও দেখে নাই। সে বিস্মিত হইয়া সেই দিকেই চাহিয়া রহিল। সহসা দেখতে পাইল সেই বৃহৎ উজ্জ্বল নক্ষত্রটির মধ্যে তাহার স্বর্গীয়া জননী জ্যোতির্ময়ী মূর্তিতে দণ্ডায়মান হইয়া মধুর স্বরে কহিতেছেন, আভা, মা আমার, কাঁদিস নে, আর কাঁদিস নে মা, আমি আশীর্বাদ করছি, তোর এ দুঃখ যন্ত্রণার শীঘ্রই অবসান ঘটবে।
মাতাকে দেখিয়া আভা কাঁদিয়া উঠিল। ক্রন্দন বেগে তাহার নিদ্রা ভাঙিয়া গেল। আভা উঠিয়া দেখিল প্রভাত হইতে আর বেশি বিলম্ব নাই। তখন সে উদ্দেশ্যে মাতৃমূর্তিকে প্রণাম করিয়া অন্যান্য দিন অপেক্ষা অনেক আশ্বস্ত হৃদয়ে গৃহকর্মে মনোনিবেশ করিল। পরদিন বৈকালে রমানাথবাবু বহি বাড়িতে বসিয়া আছেন। এমন সময় এক ভৃত্য ছুটিয়া আসিয়া সংবাদ দিল, জজবাবুর গাড়ি বাহিরে দাঁড়াইয়া আছে। জজ নরেন্দ্রবাবুর সহিত রমানাথবাবুর মৌখিক আলাপ পরিচয় না থাকিলেও তিনি রমানাথবাবুর নিতান্ত অপরিচিত ছিলেন না। নরেন্দ্রনাথবাবুর আগমন সংবাদে তিনি কিঞ্চিৎ বিস্মিত হইয়া বাহিরে আসিলেন। দুটি সুন্দর শ্বেতবর্ণ অশ্ব সংযোজিত সুদৃশ্য হইতে নরেন্দ্রবাবু এবং তার আরও দুজন ভদ্রলোক অবতীর্ণ হইলেন। বিশেষ সমাদরে সংবর্ধনা করিয়া রমানাথবাবু তাহাদিগকে বৈঠকখানায় বসাইলেন। উভয়ের শিষ্টাচার এবং দুই একটি কথাবার্তার পর নরেন্দ্রনাথবাবু রমানাথবাবুকে সম্বোধন করিয়া কহিলেন, রমানাথবাবু, অদ্য কোনো বিশেষ কারণে আপনাকে সংবাদ না দিয়া সহসা আপনার বাড়িতে উপস্থিত হইয়াছি। আশা করি আমাদের এই ত্রুটি আপনি ক্ষমা করবেন। রমানাথবাবু ব্যতিব্যস্ত হইয়া সবিনয়ে কহিলেন, সে কি কথা মহাশয়, হে গরিব ব্রাহ্মণের বাড়িতে আপনাদের পদধূলি পড়িয়াছে, সে কি আমার সৌভাগ্য নয়? ইহার জন্য ক্ষমা প্রার্থনা করিয়া আমাকে লজ্জিত করিতেছেন কেন? আপনাদের শুভ আগমনের উদ্দেশ্য বলিয়া কৃতার্থ করুন। নরেন্দ্রনাথবাবু কহিলেন, শুনিয়াছি মহাশয়ের একটি অবিবাহিত কন্যা আছে। কন্যাটি পরমা সুন্দরী। আপনারা আমার স্বজাতি এবং পাল্টা ঘর। আমার পুত্রের শুভ বিবাহ এই মাসেই দিবার ইচ্ছা আছে, কিন্তু এই পর্যন্ত আমাদের মনোনীত কোনো পাত্রী একটিও পাইলাম না। যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আপনার কন্যাটিকে একবার দেখাইয়া বাধিত করবেন আর কি। রমানাথ আহ্লাদে উঠিয়া বলিলেন, বলেন কি, ইহা তো সত্যি অতি সামান্য কথা। আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। আশাতীত আনন্দে উৎফুল্লিত হইয়া রমানাথবাবু অন্তঃপুরে প্রবেশ করিলেন। রমানাথবাবুর হর্ষ উৎফুল্ল বদনে গৃহিণীকে কহিলেন, আভা কোথায় গেল গো? আভাকে যে নরেন্দ্রবাবু দেখতে এসেছেন। গৃহিণী ব্যগ্র হইয়া কহিলেন, নরেন্দ্রবাবু? কোন নরেন্দ্রবাবু? রমানাথ সহাস্যে বললেন, আরে জজ। গৃহিণীর মুখখানি সহসা যেন বর্ষার মেঘের মতো অন্ধকার হইয়া গেল। তিনি একটু প্রকৃতিস্থ হইয়াই ভগ্ন কণ্ঠে কহিলেন, তুমি কি পাগল হলে নাকি? নরেন্দ্রবাবু বড় লোক, আর তার সঙ্গে কুটুম্বিতা করা কি তোমার সাধ্য? তুমি ভেবেছো বুঝি যে তারা তোমার মেয়েকে পেলেই খুশি হয়ে যাবে, আর না হয় বাড়িঘর সব ঘুচিয়ে মেয়ের বিয়ে দিয়ে ফতুর হয়ে বসে থাকো? তাই তো, এই কথাটা তো রমানাথ এতক্ষণ একবারের জন্যও ভাবেন নাই। রমানাথবাবুর প্রসন্ন বদন গম্ভীর ভাব ধারণ করিল। তিনি কিয়ৎক্ষণ ভাবিয়া বলিলেন, সেসব কথা এখনো কিছুই হয় নাই, আর আভাকে একবার দেখালে ক্ষতিটা কোথায়? তারা যদি আভাকে পছন্দ করেন তাহলে আমি আমার অবস্থাটা স্পষ্ট করে জানাবো। মেয়ের অদৃষ্টে যদি সুখ থাকে তাহলে এমনিই তারা বিয়ে নিয়ে যাবেন। এখন তুমি আভাকে ভালো করে একটু সাজিয়ে দাও তো দেখি। গৃহিণী রাগে ফোঁস করিতে করিতে আভাকে সাজাইতে গেলেন, কিন্তু সাজ তো খুবই হইল, চুলগুলো পর্যন্ত তার বাধা হইয়া উঠিল না। সাজসজ্জার মধ্যে শুধু একখানি পরিষ্কার কাপড় আভার অঙ্গে উঠিল, কিন্তু তাহাতেই আভাকে কেমন সুন্দর দেখাইল। লজ্জায় জড়সড় হইয়া অত্যন্ত সংকুচিতভাবে আভা পিতা কর্তৃক নরেন্দ্রবাবুর সম্মুখে আনিত হইল। আভাকে দেখিয়া নরেন্দ্রবাবু এবং সঙ্গীদ্বয় মুগ্ধ হইলেন। নরেন্দ্রবাবু আভাকে সম্বোধন করিয়া কহিলেন, তোমার নাম কি মা? আভা অবনত বদনে মৃদুস্বরে উত্তর করিল, আভাময়ী। বাহ, বেশ সুন্দর নামটি। এই বলিয়া নরেন্দ্রবাবু প্রফুল্ল মুখে সঙ্গীদ্বয়কে কহিলেন, তবে ধীরেনের বিবাহ কিন্তু এখানে স্থির করা হোক, কি বলেন? আপনাদের কি মত? তাহারা বলিলেন, নিশ্চয়ই স্থির করা উচিত। এমন সুন্দরী সুলক্ষণা পাত্রী আর পাইবেন নাকি? রমানাথবাবু একটু অন্যমনস্কভাবে কিছু চিন্তা করছিলেন। তাহাকে চিন্তিত দেখিয়া নরেন্দ্রবাবু সাগ্রহেই কহিলেন, আপনার এই সম্বন্ধে কিছু বক্তব্য আছে? যাহা বলিবার থাকে স্বাচ্ছন্দ্যে বলতে পারেন।
রমানাথবাবু কিছুটা অপ্রতিভভাবেই বলিলেন, আমি কন্যার বিবাহ দিবার জন্য বহুদিন হইতে ব্যগ্র হইয়াছি, আর আমার সৌভাগ্যক্রমে এমন সুপাত্র এবং সুঘর পাইয়াও আমি ইতস্তত করিতেছি। তাহার কারণ শুধুমাত্র আপনার মতো সম্ভ্রান্ত লোকের সহিত আমার মতো দরিদ্র লোকের কুটুম্বিতা করিতে সাহসী হওয়া স্বকীয় ক্ষমতাতীত বলিয়া। নরেন্দ্রবাবু ঈষৎ হাস্যে কহিলেন, রমানাথবাবু ক্ষমা করবেন, আপনার কথায় আমি স্পষ্ট বলিতে বাধ্য হইতেছি। দেখুন, আমি অর্থের প্রত্যাশী হইয়া আপনার নিকট আসি নাই। আপনি শুধু আপনার কন্যাটিকে দান করিবেন, ইহা বোধহয় আপনার ক্ষমতার অতীত নহে। আশাতিরিক্ত আনন্দ উৎফুল্ল হইয়া রমানাথবাবু গাঢ় স্বরে বললেন, নরেন্দ্রবাবু, আজ আপনি আমাকে যেমন সুখী করলেন, ভগবান আপনাকে ইহা অপেক্ষা শত গুণে সুখী করুক। অতঃপর বিবাহ সংক্রান্ত অন্যান্য কথোপকথনের পর নরেন্দ্রবাবুর সঙ্গীদ্বয় সহ বিদায় হইলেন। রমানাথবাবু গৃহিণীকে সুসংবাদ প্রদান করিতে অত্যন্ত হৃষ্টচিত্তে অন্তঃপুরে উপস্থিত হইলেন। নির্দিষ্ট দিবসে নরেন্দ্রবাবুর একমাত্র পুত্র ধীরেন্দ্র কুমারের সহিত আভাময়ীর শুভ পরিণয় সম্পূর্ণ হইয়া গেল। বিবাহের পর শ্বশুরালয়ের গমনকালে আভা সজল নয়নে বিমাতার চরণে প্রণাম করিল। ছোট্ট ভাইটিকে লইয়া স্নেহ ভরে মুখ চুম্বন করিল। আভার শ্বশুর প্রদত্ত বহুমূল্য বস্ত্রালঙ্কারের প্রতি দৃষ্টিপাত করিয়া গৃহিণী আশীর্বাদের পরিবর্তে মনে মনে বলিলেন, কপাল কত মেয়েটার, বিনা চেষ্টায় বিনা অর্থ পেয়ে এমন ঘরে বিয়ে হয়ে গেল, এ দুঃখ যে আমার মূল্যেও যাবে না। আভা পিতার চরণে বিদায় লইতে গেল। রমানাথবাবু তখন স্বকীয় নির্জন কক্ষে করদয় বদনাবৃত করিয়া কিছু ভাবিতেছিলেন। তাহার মৃত্যুশয্যায় শয়িতা স্বর্গীয়া পত্নীর সেই শেষ অনুরোধ, আমার আভাকে তুমি দেখো, দুঃখিনী মা হারিয়ে যেন তোমার আদর যত্ন থেকে সে বঞ্চিত না হয়। বহুদিন পর আজ সেই করুণ অশ্রুমাখা কথাগুলো নতুন করিয়া তাহার হৃদয়ে জাগিয়া উঠিতেছিল। পত্নীর অন্তিমের সেই কাতর প্রার্থনা তিনি রাখিয়াছেন কি? স্মৃতির তাড়নায় অধীর হইয়া রমানাথ অনুতপ্ত কাতর হৃদয়ে নিবৃতে অশ্রু বিসর্জন করিতেছিলেন। এমন সময় আভা ধীরে ধীরে ডাকিল, বাবা। কন্যার আহ্বানে রমানাথবাবু উঠিয়া বসিলেন। অতিরিক্ত অশ্রুপাতে তাহার চক্ষুদয় রক্তবর্ণ ধারণ করিয়াছে। বিমর্ষ মুখমণ্ডলে মর্মান্তিক যন্ত্রণারাশি পরিস্ফুষ্ট হইয়াছে। এই দেখিয়া আভা বড়ই ব্যথিত হইল। সে কাতর হৃদয়ে অশ্রুপূর্ণ নেত্রে পিতার চরণে প্রণত হইলেন। রমানাথবাবু এবার কিঞ্চিৎ প্রকৃতস্থ হইয়া বাষ্পারুদ্ধ কণ্ঠে কহিলেন, আভা, মা আমার, আজ হতে তুই পর হয়ে গেলি মা। তোর এই নিষ্ঠুর পিতার নিকট তুই একদিনের জন্য একটু আদর যত্নও পাসনি। আশীর্বাদ করি মা, স্বামী গৃহে রাজরানীর মতো চিরদিন সুখে কাল যাপন কর। রমানাথবাবু প্রবল হৃদয়াবেগ দমনে অসমর্থ হইয়া আর কিছুই বলতে পারলেন না। আর আভা বহুদিন পর পিতার সেই মধুর স্নেহ সম্ভাষণে দুঃখিনী আভার নয়নযুগল অশ্রু প্রবাহ হইল। চোখের জলে ভাসিতে ভাসিতে আভার পিতার নিকট বিদায় লইলেন। আভা শ্বশুরালয়ে আসিল। পুত্রবধূর চাঁদমুখ দেখিয়া আভার শ্বশ্রু ঠাকুরনের আহ্লাদ সাগরে উতলায় উঠিল। তেনে যখন স্নেহ ভরে আভার মুখচুম্বন করিয়া প্রীতিপূর্ণ মমতা বিজড়িত কণ্ঠে আহ্লাদে কহিলেন, এ যে আমার সোনার প্রতিমা হয়েছে গো, মা লক্ষ্মী আমার। ভগবানের কাছে প্রার্থনা করি জন্ম জন্ম ইয়ত্রী হয়ে সুখে ঘর কন্যা করো, দেখে আমার জীবন সার্থক করি। তখন পরলোকগতা জননীর স্নেহ আদর স্মরণ হওয়ায় আভার চোখে জল আসিল। শাশুড়ির করুণাময়ী মূর্তিখানিতে আভা স্বকীয় মাতৃমূর্তির ছায়া দেখিতে পাইল। বিবাহের পর কয়েক বৎসর অতীত হইয়াছে। একটি সুন্দর সুসজ্জিত প্রকোষ্ঠ আভাময়ী একাকিনী বসিয়া কিছু লিখতেছিল। আভার সে অযত্ন বর্ধিত সৌন্দর্য রাশি এক্ষণে মাতৃসমা স্নেহময়ী শাশুড়ির যত্নে স্বামীর অতুল আদরের সোহাগে দ্বিগুণ উজ্জ্বল হইয়া অভিনব শোভা ধারণ করিয়াছে। সেই নিরুপম রূপম রাশিতে সেই নির্জীব কক্ষটি পর্যন্ত যেন হাসিতেছিল। আভার নব লাবণ্য উদ্ভাসিত সুষমাময় মুখখানিতে মধুর প্রীতি ক্রীড়া করিতেছিল।
সে এক মনে বসিয়া লিখিতেছিল। এমন সময় তাহার স্বামী ধীরেন্দ্র কুমার সেই কক্ষে প্রবেশ করিলেন। আভাকে নিবিষ্ট চিত্তে লিখিতে দেখিয়া তিনি নিঃশব্দে তাহার পশ্চাতে দাঁড়াইয়া তাহার লিখিত কবিতাটি পাঠ করিতে লাগিলেন। কিছুক্ষণ পর আভা সহসা দৃষ্টিপাত করিয়া তাহার স্বামীকে দেখতে পাইল। তাহাকে দেখিবা মাত্র সে কাগজখানি ক্ষিপ্ত হস্তে লুকাইয়া ফেলিল। ধীরেন্দ্র কুমার হাসিতে হাসিতে কহিলেন, আর এখন লুকালে কি হবে আভা? আমি অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে আছি, আর তোমার কবিতাটিও পড়ছি। তুমি এমন লিখতে শিখলে কোত্থেকে? আভা সলজ্জভাবে নতমুখে কহিল, তুমি এক্ষণে চোরের মতন এখানে দাঁড়িয়েছিলে কেন? ধীরেন্দ্র কুমার সহাস্যে কহিলেন, লুকিয়ে না থাকলে কি তোমায় এতক্ষণ দেখতে পেতাম? আমাকে দিনের বেলা দেখলেই যে তুমি মার কাছে পালাও। আজকের এই কবিতাটি কার উদ্দেশ্যে লেখা হয়েছে শুনি? কে এমন সৌভাগ্যবান? আভা অবনত মুখে মৃদু হাসিয়া উত্তর করিল, যে সকলের চেয়ে দুষ্টু। ধীরেন্দ্র কুমার পত্নীর মুখের মধুর প্রীতিপূর্ণ সুন্দর মুখখানি অতৃপ্ত নয়নে দেখিতে দেখিতে প্রেমাদরে পরিপ্লুত কণ্ঠে কহিলেন, আভা, তোমাকে যখন পেয়েছি আমি সত্যিই বড় ভাগ্যবান। আভা লাজ ভরে স্বামীর বক্ষে মুখ লুকাইল। প্রেম ভরে পত্নীর মুখচুম্বন করিয়া ধীরেন্দ্র কুমার কহিলেন, দেখো আভা, তোমার জন্য আজ কেমন একটা জিনিস এনেছি। ধীরেন্দ্র এক শিশি কুন্তলিন এবং এক শিশি দিলখুশ বাহির করিয়া একটুখানি দিলখুশ আভার অঞ্চলে ছিটাইয়া দিলেন। দিলখুশের সুমধুর সৌরভে মুগ্ধ হইয়া আভা বলিল, কি সুন্দর গন্ধ! তুমি যে আজ আমার ঘরটাকেই ফুলবাগান করে দিলে দেখছি। এই কথা বলিয়া প্রেমী এবং পুলকে আভা স্বামীর ক্রোড়ে ঢলিয়া পড়িল। এই ছিল আজকের গল্প। জীবনের মতোই এই গল্পেও ছিল সুখ আর দুঃখের মিশেল। গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন, এবং এমন আরও নতুন নতুন গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।